ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। বাংলা ব্যাকরণ অংশে শব্দ ও পদ অধ্যায়টির বেশ কিছুটা অংশ তোমাদের এই পরীক্ষায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। পদের শ্রেণীবিভাগ অর্থাৎ বিশেষ্য বিশেষণে না গিয়ে আজকে তোমাদের কাছে শব্দ ও পদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তুলে ধরব। কিভাবে তোমরা ডেফিনেশন দেবে বা উদাহরণ চাইলে কিভাবে উদাহরণ দেবে, পদের উদাহরণ কিভাবে দেবে, বা শব্দ থাকলে শব্দের দৃষ্টান্ত কিভাবে দেবে, বা শব্দের যে অর্থগত আর গঠনগত দিক থেকে বিভাজন রয়েছে কিভাবে বুঝবে কোন শব্দটি যোগরূঢ় শব্দ বা যৌগিক শব্দ বা সাধিত শব্দ বা মৌলিক শব্দ, সেটা কিন্তু আজকে তোমাদের কাছে ডেফিনেশন ও উদাহরণ সহজে আলোচনা রয়েছে, সেখান থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। তাহলে দেখি চলো আজকে আমরা যতটুকুনি অংশ পড়ব তার উপর থেকে একদম প্রশ্ন উত্তর বা একদম পয়েন্ট করেই কোন কোন বিষয়গুলো আমাদের প্রথমেই এই অধ্যায় মাথায় রাখতে হবে তার আলোচনা। তাহলে দেখো আজকে একদম প্রথমেই আমরা দেখছি শব্দ বলতে কি বুঝি। শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি। দেখো দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি বই, খাতা, রাম, শ্যাম, কলকাতা, মুম্বাই, এগুলো সব এক একটি শব্দ। এখানে কতগুলি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। এরপরে দেখো রয়েছে পদ। পদ বলতে মূলত বোঝাচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। শব্দ অনেক রয়েছে, অসংখ্য। আমাদের শব্দ ভাণ্ডারটা, বাংলা শব্দ ভাণ্ডার বিশাল আকারের একটা ভাণ্ডার। তা সেখানে আমরা মনের ভাব যখন প্রকাশ করতে যাচ্ছি তখন কিন্তু শব্দ দিয়ে নয়, আমরা বাক্যের মাধ্যমেই মনের ভাব প্রকাশ করছি। তাহলে বাক্য ব্যবহার করতে গিয়ে, বাক্য তৈরি করতে গিয়ে আমরা মনের যে ভাবটা প্রকাশ করি সেইখানে যে যে শব্দের আমাদের প্রয়োজন, শব্দকে একসঙ্গে সংযুক্ত করে একটা বাক্যে উপস্থাপিত করি। ফলে দেখা যায় যে শুধু শব্দ দিয়ে কিন্তু বাক্য অর্থপূর্ণ হয় না। যেমন ধরো তোমাদের কাছে একটা বাক্য তুলে ধরছি, বনে ফুল ফুটেছে। এই বাক্যটিতে দেখো শব্দ রয়েছে বনে ফুল ফুটেছে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে বন। আমরা বাক্যটা তৈরি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে বনের সঙ্গে একটা এ যুক্ত হয়ে আছে, একার। তাহলে মূল শব্দ বন, ফুল ফুটেছে। তাহলে আমরা যদি বলি বন ফুল ফুটেছে, দেখো এখানে কিন্তু কোনো অর্থই আসছে না। আমাদেরকে যখনই আমরা বনের সঙ্গে এ বিভক্তি যোগ করছি, এটা একটা বিভক্তি, যখনই আমরা এ বিভক্তি যোগ করছি তখনই কিন্তু বনে ফুল ফুটেছে এই বাক্যটি ঠিকঠাক একটি বাক্য বলে পরিগণিত হচ্ছে। তাহলে তোমাদের মনে হতেই পারে যে একটা বাক্য যখন আমরা তৈরি করে ফেলছি তাহলে যেখানে প্রয়োজন আমরা কিছু বিভক্তি বসাবো, তাহলে যেখানে প্রয়োজন নেই বিভক্তি দেব না। তাহলে বাক্যের মধ্যে যে শব্দগুলি বিভক্তিযুক্ত তাহলে সেইগুলোকেই কি আমরা শুধু পদ বলবো? কেননা পদের ডেফিনেশানে পাচ্ছি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলছে পদ। তা কিন্তু নয়। ব্যাকরণবিদরা এই জায়গাটা সকলের কাছে তুলে ধরেছেন এইভাবেই যে একটা বাক্য যখন আমরা তৈরি করে ফেলি তখন বাক্যের অন্তর্গত যে শব্দে আমাদের যেখানে র, এর, কে, তে অন্ত্যস্ত যে ধরনের বিভক্তি প্রয়োজন হয় আমরা ব্যবহার করি। আর বাদ বাকি যেমন এই বাক্যটাতে বনে ফুল ফুটেছে, ফুল শব্দে কোনো বিভক্তি র, এর, কে, তে অন্ত্যস্ত এ ধরনের বিভক্তি ব্যবহৃত হয়নি। তাহলে ব্যাকরণবিদরা বলছেন যে এই সমস্ত শব্দের সঙ্গেও বিভক্তি রয়েছে। মূলত এদের সঙ্গে রয়েছে শূন্য বিভক্তি, মানে অবিভক্তি, অয়ের কিন্তু কোনো চিহ্ন নেই। তাহলে আমরা বলতে পারি যে বাক্য যখনই আমরা তৈরি করে ফেলি তখনই বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ বিভক্তিযুক্ত হয়। ক্রিয়াপদ তাতে সবসময়ই থাকে, ক্রিয়া বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। এভাবেই আমরা বলতে পারছি যে পদের ডেফিনেশানে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। তাহলে দেখো বাক্যে কি করে পদ তৈরি হয়, শব্দটা কি করে পদে রূপান্তরিত হয় আমরা জানলাম বিভক্তির ব্যবহারের মাধ্যমে। এরপর বিভক্তির ডেফিনেশানে কি পাচ্ছি দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে পদ গড়ে তোলে তাকে বলা হচ্ছে কি বিভক্তি। তাহলে বিভক্তিগুলো কি হয়, বর্ণ, একটা বর্ণ হতে পারে বা একটা বর্ণের সমষ্টি, কিন্তু কোনো শব্দ নয়। এরা যুক্ত হয় কার সঙ্গে না, এরা মূলত বাক্যেই যুক্ত হয় শব্দের সঙ্গে আর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে পদ গড়ে তোলে, মানে বাক্যে প্রত্যেকটি শব্দকে পদে উন্নীত করে। সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে কি বিভক্তি।
এবার এই বিভক্তি রয়েছে দেখো দুটি প্রকার, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। আমরা এখানে ডেফিনেশনেই দেখলাম যে বিভক্তি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়। তাহলে বাক্যে যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় তাদের বলবো শব্দ বিভক্তি, আর যে সমস্ত বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাদের বলবো ধাতু বিভক্তি। সেই জিনিসটাই দেখো এরপরে পাবো শব্দ বিভক্তির ডেফিনেশনে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের মধ্যে শব্দকে পদে উন্নীত করে, বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে, যে একটা পদের সঙ্গে একটা পদের কি সম্পর্ক সেটাকে সুনির্দিষ্ট করছে, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য পদের কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে। সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলছে কি শব্দ বিভক্তি। শব্দ বিভক্তিগুলোর মধ্যে মূলত আমরা কি দেখি, র এর কে তে অন্ত্যস্ত ও শূন্য বিভক্তি এগুলো রয়েছে। এগুলো তাহলে বাক্যে কাদের সঙ্গে যুক্ত হয়, শুধুমাত্র শব্দ। শব্দ বলতে আমরা বুঝবো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। মূলত অব্যয়ের সঙ্গে কোনো বিভক্তি কখনোই যুক্ত হয় না, বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম এই সমস্ত পদগুলোর সঙ্গে, মূলত তিনটে পদের সঙ্গে আমরা শব্দ বিভক্তির ব্যবহার লক্ষ্য করব। এরপরে দেখো ধাতু বিভক্তি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কাল ও পুরুষ অনুসারে ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে বলছে ধাতু বিভক্তি, আর এই ক্রিয়াপদ তৈরি করে বলে এই বিভক্তিকে বলা হয় ক্রিয়া বিভক্তি। মূলত আমরা দেখব যে প্রত্যয়গুলো ব্যবহার করে থাকি। এর আগে আমরা এই নবম শ্রেণীতেই প্রত্যয় চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম বা তোমরা পড়েছো, সেখানে যে প্রত্যয় পেয়েছো মূলত যে প্রত্যয়গুলো ছিল কৃত প্রত্যয়, সেগুলোই হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। বুঝেছো? তাহলে এরপরে দেখো এই বিভক্তির যে দুটো ভাগ গেল, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, এই দুটো দ্বারাই কিন্তু একটা বাক্যের মধ্যে পদের সৃষ্টি হচ্ছে। তাহলে শব্দ বিভক্তি যুক্ত হচ্ছে মূলত ক্রিয়াপদ ছাড়া অন্যান্য পদে, তবে অব্যয়ের সঙ্গে কোনো বিভক্তি সংযুক্ত হয় না। আর ধাতু বিভক্তি যুক্ত হচ্ছে ধাতুর সঙ্গে, দিয়ে বাক্যে তৈরি করছে কি না ক্রিয়াপদ। এটা গেল শব্দ, পদ এবং বিভক্তির আলোচনা। এরপর দেখো যে বিষয়টা আমাদের এখানে প্রথমেই শব্দ পদ চ্যাপ্টারে জানতে হবে, যে শব্দকে গঠনগত দিক থেকে এইখানে বলেছে যে শব্দকে গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। যথা কী শব্দ না, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। তাহলে এটা হচ্ছে গঠনগত দিক থেকে, মানে শব্দকে ভাঙা যায় কি যায় না সেই বিষয়টাই রয়েছে। মৌলিক শব্দের মধ্যে কি রয়েছে না, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, কিংবা বিশ্লেষণ করা হলেও আমি জোর করে বিশ্লেষণ করে দিলাম, সৃষ্ট ভগ্নাংশগুলি কিন্তু অর্থহীন হয়ে পড়ে, সেই সমস্ত শব্দকে কি বলছে মৌলিক শব্দ। যেমন দেখো মা, বই, জল, এই সমস্ত মাকে ভাঙলাম আমরা হয়তো ম যুক্ত আ, কিন্তু এখানে কোনো ভগ্নাংশের অর্থ আসবে না। তাহলে এগুলো গেল মৌলিক শব্দ। তাহলে দেখো শব্দের গঠনগত দিক থেকে আমরা মৌলিক শব্দ পড়লাম। এরপরে রয়েছে সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে না, যে সকল শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করা হলে সৃষ্ট ভগ্নাংশ অর্থসম্পন্ন হয়ে থাকে, সেই সকল শব্দকে বলছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দের ক্ষেত্রে ছিল ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ করে যে ভগ্নাংশ সৃষ্টি হয় সেগুলি অর্থহীন। এখানে বলছে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় এবং বিশ্লিষ্ট যে অংশগুলি বা সৃষ্ট ভগ্নাংশগুলি অর্থসম্পন্ন হয়ে থাকে। সাধারণত আমরা কি দেখব যে প্রকৃতি প্রত্যয়জাত শব্দ এবং সমাস নিষ্পন্ন শব্দ, এগুলি সবই হচ্ছে সাধিত শব্দ। যেমন ধরো আমরা বললাম যে গমযুক্ত অন, গমন, তাহলে গম হচ্ছে একটা ধাতু আর অনটা হচ্ছে একটা প্রত্যয়। বা ধরো বলা হলো ভাড়াযুক্ত টিয়া, ভাড়াটিয়া, তাহলে ভাড়া একটা অর্থপূর্ণ শব্দ এবং টিয়া হচ্ছে একটা প্রত্যয়। বিশ্লেষণ করলে দুটি অংশেরই একটা অর্থ রয়েছে, অস্তিত্ব রয়েছে। বা সমাসের ক্ষেত্রেও দেখি যে যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, তাহলে রাজর্ষি এই সমাসবদ্ধ শব্দটাকে বিশ্লেষণ করা যাচ্ছে এবং প্রত্যেকটি দেখো যে ব্যাসবাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দই এখানে অর্থপূর্ণ। তাহলে সেই অর্থে সাধিত শব্দ বলতে মূলত আমরা বুঝব যে প্রকৃতি প্রত্যয়জাত এবং সমাস নিষ্পন্ন শব্দগুলি। তাহলে এই দুটি ভাগ গেল, মৌলিক শব্দ আর সাধিত শব্দ,
গেল শব্দের গঠনগত দিক থেকে দুটি বিভাগ। এরপর দেখো অর্থগত দিক থেকে শব্দকে তিন প্রকার বা শব্দকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। যথা প্রথমেই রয়েছে দেখো যৌগিক শব্দ, তারপরে রূঢ়ি বা রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ, এই তিনটে ভাগ রয়েছে। তাহলে যৌগিক শব্দ কি? যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ ব্যুৎপত্তি বলতেই বোঝায় শব্দের একটা উৎপত্তি, এবং শব্দের উৎপত্তি বলতে মূলত বোঝায় প্রকৃতি প্রত্যয়কে। তাহলে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ প্রকৃতি প্রত্যয় দ্বারা বোধ্য অর্থ, মানে প্রকৃতি প্রত্যয়। যেমন দেখো আমরা এক্ষুনি যে আলোচনা করলাম ভাড়াটিয়া, ভাড়া যুক্ত টিয়া সমান ভাড়াটিয়া। তাহলে ভাড়া এই শব্দটি যে অর্থ বহন করছে, টিয়া প্রত্যয় যোগে যে ভাড়াটিয়া শব্দটি তৈরি হলো, সেটা কিন্তু প্রকৃতি প্রত্যয়ের দ্বারাই অর্থটা বাহিত হয়ে এলো। এবং ভাড়াটিয়া শব্দটি যে অর্থ গ্রহণ করে সেটি হচ্ছে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। তাহলে একটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থের সঙ্গে যদি সেই শব্দটির প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ, মানে শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় আমাদের মৌখিকভাবে, সে দুটি যদি একই হয় তখন সেই শব্দকে বলা হচ্ছে যৌগিক শব্দ। তাহলে ভাড়াটিয়া যে উদাহরণ দিয়ে বোঝানো হলো, দেখো সেখানে প্রকৃতি প্রত্যয়ের দ্বারা যে অর্থ প্রকাশ পাচ্ছে এবং প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হওয়ার পর যে ভাড়াটিয়া শব্দটি, দুটি কিন্তু একই অর্থ বহন করছে, একই রকম দৈহিক, দেহযুক্ত স্নিক, দেহ শব্দ স্নিক প্রত্যয়। এখানে প্রকৃতি প্রত্যয় মানে শব্দ প্রকৃতি আর প্রত্যয়, এরা যে অর্থ গ্রহণ করছে দৈহিক শব্দের মধ্যে কিন্তু সেই অর্থই রয়েছে ব্যবহারিক বা প্রচলিত অর্থে। এটা গেল যৌগিক শব্দ। এরপরে দেখো রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। তাহলে আমরা যৌগিক শব্দের যে বৈশিষ্ট্য পেলাম, ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত বা ব্যবহারিক অর্থ একই। রূঢ়ি শব্দের ক্ষেত্রে দেখব একদম অপোজিট এ যৌগিক শব্দের। যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা তার ব্যবহারিক অর্থ প্রকাশ পায় না, সেই সকল শব্দকে বলছে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। যেমন এখানে উদাহরণটি দেওয়া হয়েছে, দেখো মহাজন, এই শব্দের প্রচলিত অর্থ কি না ঋণদাতা, যিনি ঋণ দেন। কিন্তু এর ব্যাসবাক্য মহাজন শব্দটি একটা সমাসবদ্ধ শব্দ, এর ব্যাসবাক্য হচ্ছে মহান যে ব্যক্তি বা মহান যে জন। তাহলে এখানে একজন মহৎ ব্যক্তিকে বোঝানো হচ্ছে ব্যাসবাক্যের দ্বারা, কিন্তু সমস্ত পদ যখন মহাজন তখন তার প্রচলিত অর্থ কিন্তু ঋণদাতা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ কিন্তু আলাদা। সেই অর্থে এই শব্দকে বলা হচ্ছে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। এরপর শব্দের অর্থগত দিক থেকে যে তৃতীয় ভাগ রয়েছে যোগরূঢ় শব্দ, এটি হচ্ছে যৌগিক শব্দ আর রূঢ় শব্দের সংমিশ্রণ। যেমন দেখো যে সকল সাধিত শব্দের, মানে যোগরূঢ় শব্দ একে বিশ্লেষণ তো করা যাবেই, সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, মানে এর একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকবে, অথচ সেই সব অর্থগুলির মধ্যে থেকে কেবল একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয়, সেই সকল সাধিত শব্দকে বলছে কি যোগরূঢ় শব্দ। যেমন উদাহরণ দেখো পঙ্কজ, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, মানে এর ব্যাসবাক্য, পঙ্কজ একটা সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য হবে পাকে জন্মে যা। তাহলে এই পাকে জন্মে যা এই ব্যাসবাক্য থেকে আমরা যে অর্থটা পাই, তার মানে কি দাঁড়াচ্ছে যে সকল জীব পাকে জাত হয়। কিন্তু বাস্তবে মানে পঙ্কজ শব্দের যে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ হচ্ছে শুধুমাত্র পদ্মফুল। তাহলে দেখো পদ্মফুলও পাকে জন্মায়, তাহলে এখানে যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা কিন্তু রয়েছে, কিন্তু সমস্ত পাকে জন্মানো জীবকে বোঝানো হচ্ছে না, শুধুমাত্র পদ্মফুলকেই বোঝানো হচ্ছে পঙ্কজ শব্দের দ্বারা। এটা হচ্ছে যোগরূঢ় শব্দের বৈশিষ্ট্য। তাহলে আবার একবার বলছি, দেখো যৌগিক শব্দ মানে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়ে থাকে। রূঢ়ি বা রূঢ় শব্দের ক্ষেত্রে দেখা যাবে প্রত্যয়গত অর্থ মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা, ভিন্ন হয়ে যাচ্ছে। আবার যোগরূঢ়র ক্ষেত্রে দেখা যাবে যৌগিক আর রূঢ়ি শব্দের সংমিশ্রণ, ওই জন্য এর নামটাও দেওয়া হয়েছে যোগরূঢ়, যে এর ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ ধরেই ব্যবহারিক অর্থ আসছে। ব্যুৎপত্তিগত অর্থ অনেক রকমেরই রয়েছে, কিন্তু ব্যবহারিক অর্থ ওই ব্যুৎপত্তিগত অর্থের হাত ধরেই একটা বিশিষ্টতা লাভ করছে, একটা নির্দিষ্ট দিককে বোঝানো হচ্ছে। সমস্ত ধরনের ব্যুৎপত্তিগত অর্থগুলো ব্যবহারিক অর্থে প্রাধান্য পাচ্ছে না।
এটা গেল যোগরূঢ় শব্দ। তাহলে আমরা শব্দের অর্থগত দিক থেকে 3টি বিভাজন দেখলাম। এরপরে দেখো আজকে লাস্ট যে টপিকটা রয়েছে শব্দ ও পদের পার্থক্য। তাহলে অর্থযুক্ত ধ্বনি সমষ্টি হলো শব্দ, অন্যদিকে বিভক্তিযুক্ত শব্দ হলো পদ। তাহলে শব্দ এবং শব্দ থেকেই কিন্তু পদ, দুটো সম্পূর্ণ আলাদা। 2 নম্বর পার্থক্য দেখো, শব্দ বাক্য ছাড়াই স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি শব্দের দৃষ্টান্ত চাই বা বিশেষ্য শব্দ বিশেষণ শব্দ যদি বলা হয় তাহলে তোমরা শব্দের দৃষ্টান্ত দিতে পারবে। আর পদের অস্তিত্ব শুধুমাত্র বাক্যের মধ্যেই রয়েছে। পদ কিন্তু যদি বলে তোমাকে বিশেষ্য পদের দৃষ্টান্ত দাও, তুমি রাম শ্যাম কলকাতা বললে, এটা কিন্তু ভুল দৃষ্টান্ত। তোমাকে পদের দৃষ্টান্ত দিতে বলতে হবে বাক্যে। রাম হয় খুব ভালো ছেলে, রাম হচ্ছে এখানে বিশেষ্য পদ। তাহলে শব্দের অস্তিত্ব বাক্য ছাড়াই স্বাধীনভাবে রয়েছে, অপরদিকে পদের অস্তিত্ব শুধুমাত্র বাক্যের মধ্যেই রয়েছে। তাহলে আজকে তোমাদের কাছে মোটামুটিভাবে শব্দ ও পদ অধ্যায়টির যে শুরুর দিকের বিষয়বস্তুগুলো থাকে, যেগুলো না জানলে কিন্তু আমাদের অনেক এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উত্তর খুব সহজে তোমরা লিখতে পারবে না। হয়তো সহজই লাগবে কিন্তু তোমরা ভুলে লিখে ফেলবে। এই জায়গাটা আগে তোমরা পরিষ্কার করে ক্লিয়ার করে নাও। এর পরের ভিডিওতে আমি তোমাদের কাছে বিশেষ্য বিশেষণ এগুলোর উপর থেকে কী ধরনের ছোট প্রশ্ন আসতে পারে প্রশ্ন উত্তরই আলোচনা করব।